রাত 1টা। হিম শীতল দেশ কানাডায় বর্তমান ঋতু গ্রীষ্ম হলে কি হবে? শীতের প্রকোপে কমেছে তা মনে হয় না। বাহিরে শস্য করে শীতল বাতাস বহেছে। সেই বাতাসের সঙ্গী হয়ে কানাডার বিলাসবহুল অ্যাপার্টমেন্টের 10 তলা ভবনের বেকনিতে দাঁড়িয়ে আছে আরিয়ান। তাকিয়ে আছে অসীম দূরে। এই শীতল বাতাসও যেন আরিয়ানের মনের আগুন নিভাতে অক্ষম। বেশ কিছুক্ষণ পর আরিয়ান নীরবতা ভেঙে মনে আবেগ মিশিয়ে গেয়ে উঠল। এখন আমি অনেক ভালো। পোমায়া ছাড়া থাকতে পারি। বলে না তো কেউ আমাকে। আরিয়ান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বেশ কিছুক্ষণ আগের কথা ভাবতে লাগলো। আবরারের সাথে কথা ভালো আছে তো? আরিয়ানের প্রশ্ন শুনে বৃষ্টি থমকে দাঁড়ায়। পিছনে ঘুরে বিস্ময় নিয়ে বলে ওঠে, কথার সাথে আবরার ভায়া? মানে? বৃষ্টির কথা শুনে আরিয়ান ভ্রু কুঁচকে নিল। কথার সাথে তোহ আবরারই থাকবে? তুই এভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছিস কেন? বৃষ্টি বেশ অবাকতার সাথে আরিয়ানের সামনে এসে দাঁড়ায় এবং বলে উঠে, আপনি কি কিছুই জানেন না? আরিয়ান এবার বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালো। কি সব বলছিস তুই? কি জানবো? এভাবে হেয়ালি না করে পরিষ্কার করে বল। বৃষ্টি এবার স্বাভাবিকভাবেই বলে উঠল, কথার সাথে আবরার ভাইয়ার না এমপি আজ খানের সাথে বিয়ে হয়েছে। এরপর বৃষ্টি আরিয়ানকে এক এক করে সকল ঘটনা খুলে বলল। বৃষ্টির কথাগুলো শুনে আরিয়ান যেন প্রতিক্রিয়া করতে ভুলে গেছে। আরিয়ান তটস্থ পায়ে বৃষ্টিকে কিছু না বলে সেখানে থেকে তার ঘরে চলে যায় এবং দরজা আটকে দেয়। আর ওই দিকে বৃষ্টি বুঝতে পারল আরিয়ানের এখন কাজের অর্থ। বৃষ্টি আর মাথা না ঘামিয়ে তার জন্য বরাদ্দকৃত ঘরে চলে গেল। বর্তমান। আচ্ছা, ওই সময় যদি আমি থাকতাম তাহলে কথার সাথে কি আমার বিয়ে হতো? আজ কি তাহলে আমি আজ নামক মানুষটার জায়গায় থাকতাম? কেন চলে আসলাম আমি? কেন পালিয়ে বেড়ালাম নিজের অনুভূতি থেকে? আজ এভাবে অভিমান করে চলে না আসলে নিশ্চয় আমি কথাকে পেতাম। এটা কি করলাম আমি? আকাশের দিকে তাকিয়ে এত বড় দুনিয়ার কোটি কোটি মানুষের থেকে তোমার কাছে মাত্র একজনকে চাইলাম। তাও দিলে না। আমার ঊর্ধ্ব আন্ডারস্কোর আর্তনাদগুলো তো তুমি শুনেছিলে। তুমি জানতে সব। তাহলে কেন কথাকে আমার ভাগ্যে লিখলে না? কেন? আমি চলে যাচ্ছি নেতা সাহেব। কাল সারারাত ধরে আমি অনেক ভেবে দেখলাম, আপনার সাথে যা হয়েছে তা নিকৃষ্ট বইকি আর কিছুই না। এগুলো অন্যায়, অবিচার ছিল আপনার এবং আপনার মায়ের প্রতি। কিন্তু তাই বলে আপনি আইন হাতে তুলে নিবেন? এটা কেমন বিচার? জানেন, এতদিন আপনাকে দেখলে আমার মনে এক প্রশান্তি অনুভব হতো। কিন্তু এখন আপনাকে দেখলে ওই নৃশংস ছবিগুলো আমার চোখে ভেসে ওঠে। আমি কি করব বলুন? আমি কোনোভাবে এসব মেনে নিতে পারছি না। আমি মেনে নিতে পারছি না যে আমার নেতা সাহেব একজন খুনি। যেই হাত দিয়ে আমার নেতা সাহেব আমাকে ভালোবাসার স্পর্শ দিয়ে এসেছে, সেই হাতেই আমার নেতা সাহেব মানুষ হত্যা করেছে। বলুন তো, এই তিক্ত সত্য আমি কিভাবে মেনে নেই? আমি জানি আমি আপনাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবো না। কিন্তু আমি কি করব বলুন? আমি যে নিরুপায়। সবশেষে এটাই বলবো, যেদিন আপনি এইসব খুন খারাপি ছেড়ে দিতে পারবেন, ওই দিন আমি আপনার মুখোমুখি হব। আমি আমার নেতা সাহেবের রক্ত মাখা হাতের ছোঁয়া পেতে চাই না। আমি আমার শুদ্ধতম নেতা সাহেবের স্পর্শ পেতে চাই। ভালো থাকবেন। টিল ইতি আপনার মিসেস মাহদিবা খান। কথা। আজ চিঠিটা এই নিয়ে 10 বার পড়েছে। প্রতিবারই নতুন করে তার বুকের সূক্ষ্ম ব্যথা উদয় হয়েছে। আজ সকালে ঘুম থেকে উঠে আজ যখন কথাকে পাশে পেল না তখন সে ভেবেছিল কথা হয়তো রান্নাঘরে আছে। কিন্তু সে যখন ফ্রেশ হয়ে ড্রেসিং টেবিলের সামনে আসলো, তখনই একটা কাগজ দেখতে পেল। আজ প্রথমে তাতে গুরুত্ব দেয়নি। সে নিচে নেমে এলো কথার খোঁজে। কিন্তু যখন পুরো বাড়ি খুঁজে ও কথাকে পাওয়া গেল না তখন আজের মনে পড়ল ঘরে থাকা কাগজটার কথা। আজ ছুটে চলল ঘরে। আজের মনটা বারবার কু ডাকছিল। হৃদয়ের স্পন্দন যেন অস্বাভাবিক বেড়ে গিয়েছিল। আজ নিজেকে কিছুতেই শান্ত করতে পারছিল না। আজ কাগজটা উঠিয়ে পড়া শুরু করল। কাগজটা পড়ার সাথে সাথে আজের মুখের রং পাল্টে গেল। অতি রাগে কপালের শিরা ফুলে উঠল। বর্তমান। বউ, তোমার এত শখ আমার থেকে পালিয়ে বেড়ানোর। ঠিক আছে। এই আজ খান ও দেখবে তুমি আমাকে ছাড়া কতদিন থাকতে করতে পারো। এতদিন আজ খানের ভালো মানুষই দেখে এসেছ। আজ থেকে না হো আজ খানের ভিন্ন রূপ দেখবে। এই বলে আজ তৈরি হয়ে বেরিয়ে পড়ল অফিসের উদ্দেশ্য। দেখতে দেখতে কেটে গেল বেশ কিছুদিন। কথা জমিদার বাড়ি এসেছে প্রায় 15 দিন হবে। এই 15 দিনে একবার ও আজের সাথে তার যোগাযোগ হয়নি।
কথা তার বেলকনির দোলনায় বসে আছে। এখন রাত 10টা। কিছুক্ষণ আগে কথা রাতের খাবার খেয়ে ঘরে এসেছে। ঘরে কথার দম বন্ধ লাগছিল, তাই সে বেকনিতে চলে আসলো। কথা একমনে আকাশের দিকে তাকিয়ে বিগত দিনগুলোর কথা ভেবে চলছিল। কথা খুব বড় মুখ করে আয়াজের বাড়ি ছেড়ে এখানে চলে এসেছিল। কিন্তু 2 দিন যেতে না যেতেই তার অস্থিরতা অনুভব হতে লাগলো। কারণ কারণ হলো আজ যেন কথার নিঃশ্বাসের সাথে মিশে আছে। তাই তো সবকিছু ভুলে ফোন লাগিয়েছিল আয়াজের নাম্বারে। কিন্তু হলোটা কি? আজ ফোন তুলল না। কথা অভিমানকে মেঘের মতো উড়িয়ে দিয়ে সেদিন গুনে গুনে 200টা কল দিয়েছিল আয়াজের ফোনে। কিন্তু আজ ফোন ধরেনি। উল্টো 201বারের সময় আয়াজের পরিবর্তে এরশাদ ফোন ধরেছিল। সে কথাকে কিছু ইশারা করতে না দিয়ে বলা শুরু করল, ভাবি, ভাই অনেক গুরুত্বপূর্ণ কাজ করছে, তাই আপনার সাথে তার কথা বলা সম্ভব না। এখন রাখি ভাবি। আসসালামু আলাইকুম ভাবি। ব্যাস, এইটুকু বলে এরশাদ ফোন রেখে দিল। কথা বুঝতে পারছে আজ তার সাথে ইচ্ছে করেই কথা বলেনি। আজের এখন কাজে কথার অভিমানের ভারী পাল্লা আরো ভারী হলো। তাই তো সেই অভিমানের রেশ ধরে কথা সেই দিনের পর আর ফোন দেয়নি আজকে। কথা এই বাড়িতে আসার পর তার সাথে বেশ কিছু ঘটে যায়। প্রথমত রাইমা খান ও আফসানা খান কথাকে নিয়ে কোনো কথা বলেননি। তারা কেমন যেন চুপচাপ হয়ে গিয়েছেন। আগের দাপটটা কথা তাদের মাঝে দেখতে পেল না। আর দ্বিতীয়ত নূপুরের সাথে তার বেশ সখ্যতা গড়ে উঠেছে। প্রথম প্রথম কথা নূপুরকে দেখলে এড়িয়ে চলত। হয়তো কিছুটা জড়তা কাজ করত তার মধ্যে। কিন্তু নূপুর কথার সাথে সখ্যতা গড়ার একটা পথও বাকি রাখেনি। নূপুর মেয়েটাই এমন। আবরারের প্রতি কথার এখন কোনো অভিযোগ নেই। কারণ আবরার যদি তাকে না ছেড়ে যেত তাহলে সে হয়তো আজের মতো জীবনসঙ্গী পেত না। কিন্তু এখন পর্যন্ত কথা আবরারের মুখোমুখি হয়নি। হয়তো আবরারকে দেখলে তার অস্বস্তি হয়। কিন্তু নূপুরের সাথে তার বেশ সখ্যতা গড়ে উঠেছে। কথার সারাদিন কাটে তার ভাইদের সাথে মজা করে এবং ইতি ও নূপুরের সাথে গল্প করে। কিন্তু রাত হলে আয়াজের উপস্থিতি তাকে কুরে কুরে খায়। কথার এত সব ভাবনার মাঝে তার মনে পড়ে গেল সে আয়াজের বাড়ি থেকে আসার সময় একটা ডায়েরি নিয়ে এসেছিল, যেটা ওই তালাবদ্ধ ঘরে ছিল। এতদিন এত ঝামেলায় কথা ওই ডায়েরির কথা প্রায় ভুলে গিয়েছিল। কথা তটস্থ পায়ে বেলকনি ছেড়ে ঘরে প্রবেশ করল। আলমিরা থেকে সন্তর্পণের ডায়েরিটা বের করে তা নিয়ে পা ভাঁজ করে খাটে বসে পড়ল। কোলে বালিশ রেখে ডায়েরির প্রথম পৃষ্ঠা খুলল। আর তখন কথা দেখতে পেল ডায়েরির প্রথম পৃষ্ঠাতে লেখা, ইলমা ইসলাম। ডায়েরির এমন নাম দেখে কথার মধ্যে বেশ কৌতূহল সৃষ্টি হলো। সে বেশ কৌতূহল নিয়ে ডায়েরিটা পড়া শুরু করল। নিজের চোখের সামনে নিজের মায়ের কষ্ট সহ্য করতে পারবি? তুই পারছিস না। আমি তো জন্মের পর থেকেই নিজের মাকে দেখে আসছি। কিন্তু তুই তো সেই সৌভাগ্যটুকুও পাসনি। পরিবার থেকে ও পরিবারহীনা থেকেছিস 10টা বছর। আজ 10টা বছর তোকে অনিচ্ছা সত্ত্বেও নানা কথা বলে আঘাত দিয়ে গিয়েছি। যাকে ভালোবাসতি তার চোখে অন্য কারোর জন্য ভালোবাসা দেখে গিয়েছিস। এই স্পের থেকে আমার কষ্ট নিতান্তই ক্ষুদ্র। আমাকে নিয়ে ভাবিস না। কিন্তু হ্যাঁ, মা তো জন্ম দিয়েছে আমাকে। কষ্ট তো লাগবেই। কিন্তু তুই একটা কথা মনে রাখিস, অপরাধী যতই আপনজন হোক না কেন, তার সর্বপ্রথম পরিচয় হলো সে একজন অপরাধী। আর অপরাধী কোনো ক্ষমা নেই এই আবরার ফাজ খানের কাছে। তাই তুই আমাকে নিয়ে চিন্তা করিস না। এই আবরার ফাজ খান নিজেকে সামলানোর ক্ষমতা রাখে। আজ এবং আবরার বর্তমানে কুশিয়ারা নদীর পাড়ে দাঁড়িয়ে আছে। তাদের পিছনে কিছুটা দূরত্বে 2 গাড়ি নিয়ে এরশাদ, মোর্শেদ ও হাসিব দাঁড়ানো। হাসিব জামশেদ চৌধুরীর সঙ্গ ছেড়ে দিয়েছে, যুক্ত হয়েছে আবরার ও আয়াজের সাথে। আজ আবরারের কথা শুনে মলিন হাসল। সে জানে আবরারের ভিতরে কি ঝড় বয়ে যাচ্ছে। কিন্তু তবুও সে আয়াজের সামনে নিজেকে শক্ত প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছে। আজ একটা দীর্ঘশ্বাস ফেলে নদীর স্রোতের দিকে দৃষ্টি দিল। তাহলে আর 2 দিন। তাই তো, আবরার। হ্যাঁ, আর 2 দিন। 2 দিন পর শেষ হবে এত বছরের নিকৃষ্ট খেলা। অপরাধীরা পাবে তাদের যোগ্য শাস্তি। আজ আর ছোট মা, তার ব্যাপারে কি ভাবলি? আবরার আজ আবরারের দিকে তাকিয়ে বলে উঠল, তাকে ওই দিনই সকলের সামনে আনব। আজ আবরার আজের কথা শুনে ভাবুক হয়ে বলে উঠল, সবই তো বুঝলাম। কিন্তু কোর্টে এত টাকা খরচ করে জামশেদ চৌধুরীকে রিমান্ডে পাঠালি কেন? আমরা ওর ভবলীলার সঙ্গ করে দিতাম।
আজ আবরারের পানে তাকিয়ে বাঁকা হেসে বলে উঠে, এত সহজে ওর প্রাণ ত্যাগ হবে? উহু, এই দুনিয়ায় অপদস্থ অপমানিত হয়ে তারপর আমাদের হাতে ওর প্রাণ যাবে, তাও আমাদের স্টাইলে। আবরার আজের কথা শুনে হেসে দিল। তুই পারিস ও ভাই। আচ্ছা, সবই তো বুঝলাম, কিন্তু এই যে কথা বাড়ি ছেড়ে চলে আসলো, তা তুই এত সহজে মেনে নিলি? আমার জানা মতে আজ খানতহ একটা বউ পাগলা। সে এতদিন বউ ছাড়া রয়েছে। ব্যাপারটা কেমন হয়ে গেল না? আজ আবরারের কথা শুনে মুখ চেপে হেসে বলে উঠল, বউ ছাড়া থেকেছি এই আমি, আজ খান। উহু, একটুও না। আজের কথা শুনে আবরারের ভ্রু কুঁচকে গেল। মানে মানে হলো এই আজ খান এক রাত ও বউ ছাড়া ঘুমায়নি। প্রতিদিন বউকে বুকে নিয়েই ঘুমিয়েছে। আবরার অবাকতার সাথে বলে উঠল, মানে কিভাবে? আজ বাঁকা হেসে বলে উঠল, প্রতিদিন কথা ঘুমিয়ে যাওয়ার পর আমি যাই জমিদার বাড়ি, আর সেই সুযোগটা আহানি করে দিয়েছে। ভাই আমার প্রতিদিন মেইন গেটের চাবি নিয়ে আমার জন্য দাঁড়িয়ে থাকে, আর আমিও চুপি চুপি আমার বউয়ের কাছে চলে যাই। তারপর সারা রাত বউকে জড়িয়ে ঘুমিয়ে থেকে বউ ঘুম থেকে জেগে ওঠার আগেই বাড়ি থেকে বের হয়ে যাই। আর কথার যেই ঘুম, যদি জমিদার বাড়িতে ডাকাতও আসে তাহলে ও আমার বউটা কিছুই টের পাবে না। আবরার আজের কথা শুনে হাসতে হাসতে পেটে খিল ধরিয়ে ফেলছে। তার আগেই বোঝা উচিত ছিল যে তার ভাই হলো বউ পাগলা, আর সে কিনা বউ ছাড়া রাত কাটাবে। কি সম্ভব? জমিদার বাড়ি কথা নিজের ঘরে বসে চোখের পানি বিসর্জন দিচ্ছে। সে ভাবতেও পারেনি এই জমিদার বাড়ির মানুষদের এত এত রূপ। কথার যেন নিঃশ্বাস আটকে আসছে। সে বুঝতে পারছে না সে কি করবে। কাঁদতে কাঁদতে কথার হেঁচকি উঠে যাচ্ছে। কথার ডায়েরিতে লেখা ইলমা ইসলামের লেখনীগুলো সম্পূর্ণ পড়েছে। সে কল্পনাও করতে পারেনি আয়াজের সাথে এই জমিদার বাড়ির কোনো সূত্র থাকবে। কথা যখনই জানতে পারল আজ রওশন আলী খান ও ইলমা ইসলামের সন্তান, এবং রাইমা খান ষড়যন্ত্রের কথাগুলো, তখনই কথার বুকের মধ্যে তোলপাড় শুরু হয়ে গেল। তার কাছে ডায়েরির পাতাগুলো বিষের মতো লাগছে। কথা ভাবতে পারেনি আজ এত বছর পর তার এই সত্যের মুখোমুখি হতে হবে। আন্ডারস্কোর 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 আজের জন্য কথার মনটা এখন বেশ ছটফট করছে। যেখানে কথা নিজেই এসব মেনে নিতে পারছে সেখানে আজ কিভাবে এসব মেনে নিয়েছে? আর আজ যে বলল তার মাকে খুন করা হয়েছে, তাহলে কি এনআরআই? না, কথা কিছুরই হিসেব মিলাতে পারছে না। আজের জীবনে সব থাকতে আজ সব কিছু থেকে বঞ্চিত ছিল। কথার মন একবার বলছে এখনই আজের কাছে ছুটে চলে যেতে, কিন্তু পরক্ষণেই কথার মন বলে উঠছে আজকে একজন খুনি হিসেবে মানা সম্ভব। সকাল 8টা, জমিদার বাড়ির সকলে খাবার টেবিলে খাবার খাচ্ছে। সেখানে জমিদার পরিবারের সদস্য সহ আসমা আলী খান, তার স্বামী ও মাহিবাও উপস্থিত। তাদের মূলত জাফর আলী খান কাল জরুরি তলবে ডেকে পাঠিয়েছেন, যদিও এর কারণটা এখনও জাফর আলী খান প্রকাশ করেননি। জাফর আলী খানের আদেশে আজ জমিদার বাড়ির ছোট থেকে শুরু করে বড় সকল সদস্য উপস্থিত। কথা এবং আবরার এতদিন পর মুখোমুখি হলো, তবে কথা একবারও আবরারের পানে তাকায়নি। সে বেশ স্বাভাবিকভাবেই নাস্তা করে চলছে। আর আবরার, সে ও কথার মতো স্বাভাবিকভাবে নাস্তা করে চলছে। বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পর জাফর আলী খান সকলের উদ্দেশ্য গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, তোমাদের সকলকে একসাথে এখানে থাকার জন্য বলেছিলাম একটা বিশেষ কারণে। আশা করি তোমরা আমার মতামতের গুরুত্ব দিবে। এই বলে জাফর আলী খান রওশন আলী খানের দিকে তাকালেন, অতঃপর আসমা আলী খানের দিকে তাকালেন। রওশন এবং আসমা, কথাগুলো তোমাদের নিয়েই। আজ একটা বিশেষ কাজে তোমাদের মতামত চাই আমার। জি বাবা, বলুন। রওশন আলী খান, কেমন মতামত বাবা? আসমা আলী খান। জাফর আলী খান এবার সকলের উদ্দেশ্য বলা শুরু করলেন। পরশু রাত 10টায় আরিয়ান দাদুভাই আমাকে ফোন দিয়েছিল। তার সাথে বেশ কিছুক্ষণ কথা বলার পর সে আমার কাছে একটা আবদার করে বসে। অবশ্য সেটা তার একার আবদার নয়, বলতে পারো তার এবং বৃষ্টি দু জনেরই আবদার। জাফর আলী খানের কথা শুনে সকলে কিছুটা বিস্মিত হয়। কথা হয়তো কিছু কিছু অনুমান করতে পারছে। তার অনুমান যদি সঠিক হয়, তাহলে কথার থেকে বেশি খুশি আর কেউ হবে না। আবদার? কিসের আবদার? রওশন আলী খান, বাবা আমি কিছুই বুঝতে পারছি না। আমি তো কাল রাতে ও বৃষ্টির সাথে কথা বললাম, কই ও তো আমাকে কিছু বলল না। আসমা আলী খান। জাফর আলী খান গলা জেরে পুনরায় বলা শুরু করলেন,
তোমাদের কাছে আরিয়ান এবং বৃষ্টির দাদুভাই বলেনি তারও কারণ আছে। সে সব বাদ, এখন আমার কথাগুলো শুনো। আশা করি তোমরা আমার আদেশ পালন করবে। বাবা, আপনার যেই আদেশই হোক না কেন, তা আমি অবশ্যই পালন করব। রওশন আলী খান। এতক্ষণ পর আসমা আলী খানের স্বামী বলে উঠলেন, বাবা, আপনি যা করবেন তা সকলের ভালোর জন্যই করবেন, এটা আমার বিশ্বাস। আপনি বলুন আপনার কি আদেশ। জাফর আলী খান সকলের উদ্দেশ্য তাকিয়ে বলে ওঠেন, আমি আরিয়ান দাদু ভাইয়ের সাথে বৃষ্টি নানু ভাইয়ের বিয়ে দিতে চাচ্ছি। তারা দুজন একে অপরকে পছন্দ করে। আর আরিয়ান দাদু ভাই আমাকে ফোন করে জানিয়েছে তারা দুজন কাল বাংলাদেশ আসছে। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, ওদের বিয়েতে তোমার কি মতামত? আমি কিন্তু আমার সম্মতি জানিয়ে দিয়েছি, তাই আমি আশা করছি তোমাদের এতে সম্মতি হবে। জাফর আলী খানের কথা শুনে খাবার টেবিলে উপস্থিত সকলে একটু নড়েচড়ে বসে। কেউ ভাবতে পারেনি আরিয়ান এবং বৃষ্টির মধ্যে প্রণয়নের সম্পর্ক সৃষ্টি হয়েছে। কিন্তু সকলের মধ্যে কথা বেশ আনন্দিত। অবশেষে অবশেষে কথার আরিয়ান ভায়া ও তার ভালোবাসার মানুষ খুঁজে পেয়েছে। জাফর আলী খানের কথা শুনে আসমা আলী খান কিছু বলতে নিবেন তার আগেই তার স্বামী বলে উঠলেন, আমার কোনো আপত্তি নেই বাবা। আর যেখানে আপনি রাজি, ছেলেমেয়েরা রাজি, সেখানে আমাদের বলার আর কি থাকবে। আমি আপনার মতামতকে বেশ সম্মান করি, সেই সাথে আমাদের ছেলেমেয়েদের অনুভূতিগুলো বুঝতে চেষ্টা করি। তাই ওদের বিয়েতে আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ বাবা, ওদের বিয়েতে আমারও কোনো আপত্তি নেই। আসমা আলী খান, জাফর আলী খান এবার রওশন আলী খানের পানে তাকালেন। তোমার কি মতামত রওশন? আরিয়ান তোমার ছেলে, তাই তোমার ও মতামতের গুরুত্ব রয়েছে। আরিয়ান যেহেতু বৃষ্টি মাকে পছন্দ করে, তাহলে সেখানে না নামক কিছুই থাকে না বাবা। ওরা বাংলাদেশ আসুক, ওদের বিয়ের সকল ব্যবস্থা আমরা শুরু করে দিব। জাফর আলী খান সকলের মন্তব্যের উপর ভিত্তি করে আরিয়ান এবং বৃষ্টির বিয়ের সিদ্ধান্ত নিলেন। তার সিদ্ধান্তে সকলে খুশি হলে একজন রাগে ফেটে পড়ছে। আর তিনি হলো রাইমা খান। কারণ কারণ তার কাছ থেকে কোনো মতামত নেওয়া হয়নি। তার ছেলের ভবিষ্যতে নিয়ে আলোচনা হচ্ছে আর তার এই মতামত নেওয়া হলো না। কিন্তু রাইমা খান কিছুই বললেন না, কারণ এই বাড়ির সকল সদস্যের সাথে বেশ কয়েকটা দিন ধরে তার ভালো সম্পর্ক যাচ্ছে না। তাই তিনি চুপ রইলেন। কানাডা, সব কিছু গুছানোর শেষ তোর। আমাদের কিন্তু আজ রাতে ফ্লাইট। উদ্ধৃতি চিহ্ন। বৃষ্টি আজ সকালে তার সমস্ত জিনিসপত্র নিয়ে আরিয়ানের বাসায় চলে এসেছে। এখান থেকেই তারা একসাথে এয়ারপোর্টে যাবে। হ্যাঁ ভাইয়া, সবকিছুই গুছিয়ে নিয়েছি, তুমি চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, এখন তো দুপুর, বল কি খাবি? বাহির থেকে আনিয়ে নিব কিছু, নাকি ঘরে বানাবো? শুধু শুধু কষ্ট করে ঘরে বানানোর প্রয়োজন নেই, তুমি বরং বাহির থেকে কিছু একটা অর্ডার করে দাও। আচ্ছা ঠিক আছে, দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিবি, বিকেলের দিকে আমরা বেরিয়ে পড়ব। আচ্ছা ভাইয়া। আরিয়ান চলে গেল বৃষ্টির রুম থেকে। বৃষ্টি একটা প্রশান্তির নিঃশ্বাস নিল। তার কেমন যেন সবকিছু স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে। আর কিছুদিন পর আরিয়ানের নামের পাশে তার নামটা সারা জীবনের জন্য জুড়ে যাবে। এটা ভাবতেই বৃষ্টির মনটা বাক বাকুম করে নাচছে। রাত সকাল 7:55। বৃষ্টি এবং আরিয়ান প্লেনে বসে আছে। আর ঠিক 5 মিনিট পর তাদের প্লেন টেক অফ করবে। তারপর আর কিছু ঘন্টার ব্যবধানে তারা বাংলাদেশের মাটিতে পা রাখবে। আরিয়ান এবং বৃষ্টি সকাল 10টার দিকে জমিদার বাড়িতে পৌঁছেছে। এত দূরের যাত্রা পাড়ি দেওয়ার পর আরিয়ান এবং বৃষ্টি জনেই বেশ ক্লান্ত ছিল। তাই সকলের সাথে টুকিটাকি কথা বলে তারা তাদের ঘরে চলে যায় বিশ্রাম করতে। কথা অবশ্য তখন তাদের সামনে যায়নি। আরিয়ানের সামনে যেতে কথার কেমন যেন অস্বস্তি হচ্ছিল। কিন্তু বাড়িতে প্রবেশের সাথে সাথে আরিয়ানের দুই চোখ তার কথার রানীকেই খুঁজছিল, নিজের তৃষ্ণা মিটাতে। উহু, একটুও না, কারণ আরিয়ান মানে কথা এখন বিবাহিত। তাই কথার প্রতি তার কোনো অনুভূতি থাকা এটা ইসলামী শরীয়ত মোতাবেক হারাম। আরিয়ান এই 2 দিন নিজেকে খুব বুঝিয়েছে, চেষ্টা করেছে নিজের অনুভূতিগুলো নিজের মনে দাফন করতে। কিন্তু এখনো সে পুরোপুরি সফল হতে পারেনি। কিন্তু সে চেষ্টা করে যাচ্ছে। তার কথা রানীর পবিত্র ফুল। সে কিভাবে তার কথা রানীর গুনাহ বাড়াতে পারে? ভালোবাসার অর্থ কি সবসময় পূর্ণতা? একদমই না। মাঝে মাঝে অপূর্ণতার মাঝেও ভালোবাসা পাওয়া যায়। আরিয়ান জানে না যে
সে বৃষ্টিকে কখনো ভালোবাসতে পারবে কিনা। কিন্তু সে চেষ্টা করবে, ভালোবাসা ছাড়া বৃষ্টির প্রতি সকল দায়িত্ব পালন করার। আরিয়ান কিছুক্ষণ আগে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ঘরে প্রবেশ করল। আর তখনই তার কর্ণের দরজায় করাঘাতের ধ্বনি প্রবেশ করল। আরিয়ান চোখ ঘুরিয়ে তাকালো কাঙ্ক্ষিত ব্যক্তিটির দিকে। তখনই সে দেখতে পেল কথা তার দরজায় দাঁড়িয়ে আছে। আজ কত মাস পর আরিয়ান কথাকে দেখছে। পর মুহূর্তেই আরিয়ানের কিছু মনে হতেই আরিয়ান মুচকি হেসে বলে উঠল, আরে কথা যে, আয় ভিতরে আয়। আরিয়ানের স্বাভাবিক কথা শুনে কথার মন কিছুটা শান্ত হলো। সে তো ভেবেছিল আরিয়ান না জানি তাকে কি না কি বলে। কথা ধীর পায়ে ঘরের মধ্যে প্রবেশ করল। কথা আরিয়ানের পানে তাকিয়ে ইশারা করল, কেমন আছো ভাইয়া। আরিয়ান কথার ইশারা বুঝতে পেরে মুচকি হেসে মাথা নেড়ে বলে উঠে, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তা শুনলাম আমাদের ছোট্ট কথার নাকি সিলেটের নতুন এমপির সাথে বিয়ে হয়েছে। আরিয়ানের এখন কথা শুনে কথা কিছুটা লজ্জা পায়। এই মানে হ্যাঁ। আরিয়ান আগের মতোই হেসে বলে উঠে, তা এমপি সাহেব কেমন? ভালো তো, তোর খেয়াল রাখে, যত্ন করে তোর? হ্যাঁ ভাইয়া, সে আমার অনেক খেয়াল রাখে, অনেক যত্নও করে আমাকে। বলতে গেলে তার মতো জীবনসঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার। আরিয়ান কথার ইশারা বুঝতে পেরে প্রশান্তির হাসি হাসল এই ভেবে যে তার কথা রানী ভালো আছে। সে তো সবসময় এটাই চেয়ে এসেছে। হঠাৎই ঘরের মধ্যে বৃষ্টির আগমন ঘটে। আরিয়ান ভাইয়া তোমারে। বৃষ্টি ঘরে ঢুকতে ঢুকতে কথাটা বলছিল আর তখনই সে কথাকে দেখে থেমে গেল। বৃষ্টি ভাবেনি কথাকে সে আরিয়ানের ঘরে দেখতে পাবে। বৃষ্টি হাসিমুখে কথার কাছে এসে জিজ্ঞেস করল, কিরে কত, কেমন আছিস? আসার পর তোর কোনো খোঁজ পাইনি। কোথাস ছিলিস? আমি ঘরে ছিলাম, ঘুমুচ্ছিলাম একটু। কিছুক্ষণ আগে ঘুম ভাঙল তাই আরিয়ান ভাইয়ার সাথে দেখা করতে চলে আসলাম। ভালো করেছিস। আরিয়ানের দিকে তাকিয়ে, এই নাও ভাইয়া, তোমার ঘড়ি। প্লেনে থাকতে আমাকে দিয়েছিলে আমার ব্যাগে রাখতে। হুম দে। এই বলে আরিয়ান বৃষ্টির কাছ থেকে ঘড়িটা নিয়ে নিল। বৃষ্টি এবার কথাকে নিয়ে যেতে যেতে বলল, আমি একটু কথাকে নিয়ে যাই ভাইয়া। কতদিন পর ওর সাথে দেখা হলো। আরিয়ান হয়তো কিছু বুঝতে পারল, তাই সে বলে উঠল, হুম যা, আমিও এখন একটু ঘুমাবো। আরিয়ানের কথা শুনে বৃষ্টি কথাকে নিয়ে চলল তার রুমে। আর ওই দিকে আরিয়ান বৃষ্টির এখন কাজ দেখে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। সে জানে বৃষ্টি কথাকে কতটা ভালোবাসে। কিন্তু ওই যে ইংরেজিতে জিলাল যাই বলতে একটা কথা আছে না, সেটাই হয়তো বৃষ্টির মধ্যে কাজ করেছে। আর এটা হওয়াটাও স্বাভাবিক। কথার আজকের দিনটা বেশ ভালো কেটেছে। কথা সারাদিন ইতি, নুপুর এবং বৃষ্টির সাথে গল্প করেই কাটিয়েছে। তাদের সাথে আরও যুক্ত হয়েছে মাহিবা, সাহিল, ইমন। এখন রাত 10টা। রাতের খাবার খেয়ে সারাদিন পর কথা তার ঘরে প্রবেশ করল। আলমিরা থেকে রাতের পোশাক নিয়ে চলে গেল ফ্রেশ হতে। কিন্তু ফ্রেশ হয়ে কথা তার ঘরের মধ্যে এমন কিছু দেখবে তা সে কল্পনাও করতে পারেনি। কথা দেখতে পেল আজ খাটে শটান হয়ে শুয়ে আছে। পরনে তার কালো রঙের টি শার্ট ও ট্রাউজার। দুই হাত একসাথে করে মাথার পিছনে দিয়ে পাগুলো একটা আরেকটার উপর রেখে পা নাড়াচ্ছে। চোখ দুটো তার বন্ধ। কথা হতবাক হয়ে তাকিয়ে রইল আয়াজের পানে। সে বুঝতে পারছে না সে কি স্বপ্ন দেখছে। কথা ধীর পায়ে আয়াজের কাছে এসে দাঁড়ালো। নিজের কৌতূহল মেটাতে কথা আয়াজের দিকে কিছুটা ঝুঁকল। কাঁপা কাঁপা হাত উঠিয়ে যেই না আয়াজকে স্পর্শ করতে যাবে অমনি আয়াজ কথার হাত টান দিয়ে খাটে নিয়ে আসলো এবং কথাকে তার নিচে ফেলে সে কথার উপর ঝুঁকে গেল। কয়েক সেকেন্ডের মধ্যে কি হয়ে গেল কথা বুঝে উঠতে পারল না। আজ তার হাত দুটো খাটের সাথে চেপে রাখায় কথা আজকে কিছু ইশারাও করতে পারছে না। কিন্তু চোখ দিয়ে নিজের অসহায়ত্ব প্রমাণ করছে। আজ কথার চাহনির তোয়াক্কা করল না। সে গা ছাড়া ভাবে বলে উঠল, আমি তোমার কাছে এমনি এমনি আসিনি বুঝলে। শুধুমাত্র কাল আমার শরীরে একটু বেশি এনার্জির প্রয়োজন, তাই আসা। কেননা কাল যদি শরীরে এনার্জির অভাব থাকে তাহলে সব কাজ ঠিকঠাকভাবে গুছিয়ে করে উঠতে পারবো না। এখন চুপচাপ আমাকে এনার্জি অর্জনে সাহায্য করো। আর হ্যাঁ, এটা ভেবো না যে এই আজ খান তোমাকে ছাড়া থাকতে পারে না। সে তো আমার এনার্জির প্রয়োজন ছিল তাই আসা। হুহ, বুঝতে পেরেছ। কথা আজের এখন কথা শুনে হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। মনে মনে আজকে পাগল উপাধি দিতেও সে ভুলেনি। কিন্তু কাল আজের কি এমন কাজ আছে তাই সে বুঝতে পারল না। কথার ভাবনার মাঝে আজ তার কাজ শুরু করে দিয়েছে। কথা বুঝতে পারল আজ তার রক্ষে নেই।
তাই সেও আজের সাথে তাল মেলালো। কথা এবং আজের জীবনে আরো একটি ভালোবাসাময় রাত নামল, যেখানে আজ কথাকে তার ভালোবাসার চাদরে মুড়িয়ে নিল। সকাল 9টা। কথা নিজের রুমে ঘুমিয়ে আছে। ঘুম যেন আজ তার পিছুই ছাড়তে চাইছে না। কিন্তু তার এই সুখের ঘুম বেশিক্ষণ স্থায়ী রইল না। একাধারে দরজার কড়াঘাতে কথার ঘুম ছুটে আসলো। কথা বিরক্তি নিয়ে চোখ খুলে বোঝার চেষ্টা করলো আসলে হচ্ছেটা কি। কথা চোখ খুলে নিজের অবস্থা দেখে প্রথমে বেশ ঘাবড়ে গেল, কিন্তু পরমুহূর্তেই তার কালো রাতের কথা মনে পড়ে গেল। কথা এদিক ওদিক তাকিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তিকে খুঁজতে লাগলো, কিন্তু না, সে ঘরের কোথাও আজের চিহ্ন পেল না। ওইদিকে আবারও দরজায় করাঘাত পড়ছে। কথা বিছানা থেকে উঠে দাঁড়িয়ে নিজেকে ঠিকঠাক করে নিয়ে পা বাড়ালো দরজার উদ্দেশ্য। কথা দরজার চিটকিনি খুলে দিয়ে দরজাটা মেলল। আর তখনই সে দেখতে পেল দরজায় নূপুর ও ইতি দাঁড়ানো। কথা তার ভ্রু নাড়িয়ে ইতি এবং নূপুরকে জিজ্ঞেস করল, কি হয়েছে? কথার ইশারা বুঝতে পেরে নূপুর তাড়াহুড়ো ভাব নিয়ে বলে উঠল, আরে বোন, বাড়িতে এত বড় কাণ্ড ঘটে যাচ্ছে আর তুই এখনো ঘুমাচ্ছিস? নূপুর কথাকে তুই করেই বলে। সেটা অবশ্য কথাই নূপুরকে বলতে বলেছিল। কথা নূপুরের কথা শুনে ইশারা করল। বড় কাণ্ড মানে? কি হয়েছে? কি বলছো তুমি? উদ্ধৃতি চিহ্ন। ইতি এবং নূপুর কথা ইশারা ঠিক মতো বুঝতে পারল না। তবুও এতদিন কথার সাথে থেকে থেকে কিছুটা আয়ত্ত করে নিয়ে বলে উঠল, আরে এত কথা বলার সময় নেই, তুই ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে আয়। বাড়িতে কি সব হচ্ছে আমি কিছুই বুঝে উঠতে পারছি না। আর দাদু তোকে তাড়াতাড়ি নিচে নামতে বলেছে। ইতি, আচ্ছা ঠিক, তোমরা যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। ইতি এবং নূপুর চলে গেল সেখানে থেকে। কিন্তু কথা ভাবনায় পড়ে গেল যে নিচে কি এমন হচ্ছে যার কারণে জাফর আলী খান তাকে এত জরুরি তলব পাঠালো। আর ইতি এবং নূপুরই বা এমন করছে কেন? কথা আপাতত তার ভাবনাগুলো এক কোণায় সরিয়ে রেখে চলে গেল ফ্রেশ হতে। কথা ফ্রেশ হয়ে একটা খয়েরি রঙের সুতির শাড়ি গায়ে জড়ালো। চুলগুলো ভিজে তাই খোলাই রাখলো। হাতে আজের দেওয়া সেই বালা দুটো। তৈরি হয়ে কথা নিচে নামার উদ্দেশ্যে পা বাড়ালো। কিন্তু কয়েক সিঁড়ি নামতেই কথার পা আপনা আপনি থেমে গেল। কথার মনে হলো সে কোনো স্বপ্ন দেখছে। এখনই হয়তো তার ঘুম ভেঙে যাবে। কিন্তু এ কি আদৌ স্বপ্ন? কথার মনে হচ্ছে তার শরীরের সমস্ত শক্তি কোনো অদৃশ্যকাল শুষে নিয়েছে। সে দাঁড়িয়ে থাকার মতো শক্তিটাও পাচ্ছে না। তৈরি হয়ে কথা নিচে নামার উদ্দেশ্যে পা বাড়ালো। কিন্তু কয়েক সিঁড়ি নামতেই কথার পা আপনা আপনি থেমে গেল। কথার মনে হলো সে কোনো স্বপ্ন দেখছে। এখনই হয়তো তার ঘুম ভেঙে যাবে। কিন্তু এ কি আদৌ স্বপ্ন? কথার মনে হচ্ছে তার শরীরের সমস্ত শক্তি কোনো অদৃশ্যকাল শুষে নিয়েছে। সে দাঁড়িয়ে থাকার মতো শক্তিটাও পাচ্ছে না। জমিদার বাড়ির আলিশান বসার ঘরে পরিচিত মুখের সাথে সাথে বেশ কিছু অপরিচিত মুখ দেখা যাচ্ছে। সেই সকল অপরিচিত মুখের মধ্যে কিছু লোক পুলিশের ইউনিফর্ম পরে আছে। পুলিশের বড় কর্মকর্তা সোফায় বসা। আর বাকিরা তার পাশেই দাঁড়িয়ে আছে। জাফর আলী খান সোফায় বসা। তার পাশের সোফায় রওশন আলী খান, আশফাক আলী খান ও রওশন আলী খান বসা। বসার ঘরের এক কোণায় বাড়ির তিন গিন্নি, আসমা আলী খান ও বাড়ির বাকি মেয়েরা দাঁড়িয়ে আছে। কিন্তু তাদের মধ্যে রাইমা খান এবং আফসানা খানের চোখে মুখে আতঙ্কের প্রতিচ্ছবি ভেসে উঠেছে। অন্য সোফায় আরিয়ান, আবরার, আহান বসা। কথা সকলকে পর্যবেক্ষণ করল। কিন্তু তার চোখ থমকে রইল দুজন ব্যক্তিকে দেখে। সিঙ্গেল সোফায় পায়ের উপর পা উঠিয়ে বেশ আইসি ভঙ্গিতে বসে থাকা আয়াজের পানে, যার পরনে সাদা পাঞ্জাবি ও পায়জামা। পাঞ্জাবির উপর খয়েরি রঙের মুজিব কোট। চোখে মুখে এক আলাদাই স্নিগ্ধতা ও আত্মবিশ্বাস ভর করে আছে। অপর ব্যক্তি এমন একজন যাকে দেখার সৌভাগ্য কথার বুঝো হওয়ার পর শুধুমাত্র একবারই হয়েছিল। তাও আবার ছবিতে। তাকে দেখে কথার শ্বাস প্রশ্বাস দ্রুত ওঠানামা করতে লাগলো। যেই মানুষটাকে দেখার জন্য কথা এতটা বছর অধীর আগ্রহে অপেক্ষা করেছিল সেই মানুষটা আজ ওর সমানে বসে আছে। কথা ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলো। বসার ঘরে কথার উপস্থিতি টের পেতেই সকলে কথার পানে তাকালো। কিন্তু তাকালো না শুধু আজ। তার দৃষ্টি অন্যদিকে। কথা ধীর পায়ে হেঁটে হেঁটে দাঁড়িয়ে পড়ল সেই কাঙ্ক্ষিত মানুষটির সামনে, যার পরনে কালো রঙের বোরকা, ওড়না দিয়ে মাথা ঢাকা। মুখে বয়স ও ক্লান্তির ছাপ স্পষ্ট। কথার ইচ্ছে করল তার হাতটা দিয়ে তার সামনের মানুষকে একটু ছুঁয়ে দেখতে। কাঙ্ক্ষিত ব্যক্তিটি কথার দিকে অশ্রু চোখে তাকিয়ে উঠে দাঁড়ালো।
কথার ইচ্ছে করছে তাকে একবার ডাক দিতে, কিন্তু সৃষ্টিকর্তা যে তাকে সেই সুযোগটুকুও দেয়নি। কথা নিজের কাঁপা কাঁপা হাত দিয়ে ইশারা করে উঠল, মা। কথার ইশারা করার সাথে সাথে কাঙ্ক্ষিত ব্যক্তিটি কথাকে জড়িয়ে ধরল, এমনভাবে জড়িয়ে ধরল যেন কথাকে ছেড়ে দিলেই কথা কোথাও হারিয়ে যাবে। কথাও তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল। কথার ভিতরটা আজ ফেটে যাচ্ছে, ইচ্ছে করছে নিজের আবেগটুকু জোরে আওয়াজ করে কেঁদে বাহির করতে, কিন্তু পারছে না কোনো শব্দ করতে। হ্যাঁ, কাঙ্ক্ষিত ব্যক্তিটিই হলো কথার মা, মিসেস জোনাকি খান। কথা জোনাকি খানকে জড়িয়ে ধরে কেঁদেই যাচ্ছে। আর জোনাকি খান আজ 18টা বছর পর তার বুকের ধনকে স্পর্শ করতে পেরেছে তার বুকে জড়িয়ে রাখতে। জোনাকি খানের অনুভূতিগুলো একজন মাই বুঝবে। দুই মা মেয়ের কান্না পরিবেশটা ভারী হয়ে উঠল। সকলে প্রাণ ভরে দুই মা মেয়ের মিলন দেখতে লাগলো। শুধু দেখলেন না ইলিয়াস আলী খান, সে মাথা নিচু করে বসে আছে, তার ভাবভঙ্গি বোঝার উপায় নেই। অবশেষে আয়াজের কথায় পরিবেশটা কিছু স্বাভাবিক হলো। আয়াজ জাফর আলী খানের দিকে তাকিয়ে গম্ভীর করে বলে উঠল, আজ এই জমিদার বাড়িতে আসার আমার বেশ গুরুত্বপূর্ণ কারণ ছিল, জমিদার জাফর আলী খান। আজ আমি প্রমাণিত করতে এসেছি আপনার এই মিথ্যা জমিদারি মিথ্যা দাম্ভিকতার পিছনের আসল সত্য ঘটনা। এই জমিদার বাড়ির সকল সদস্যের বাহ্যিক চেহারার পিছনে যে আরও একটা চেহারা আছে, সেই চেহারার মুখোশ আমি খুলে দিতে এসেছি। আয়াজের কথায় ঘরের প্রায় সকলে অবাক পানে তাকিয়ে রইল আয়াজের পানে। জাফর আলী খান মাথা নিচু করে সোফায় বসে আছে, তার মধ্যে আগের মতো সেই তেজ সেই দাম্ভিকতার ছিটেফোঁটাও দেখা যাচ্ছে না। কথা অবাক চোখে আয়াজের পানে তাকালো। আয়াজ কিসের সত্য তুলে ধরার কথা বলছে তা সে বুঝতে পারছে না। আজ এবার রাইমা খানের পানে তাকিয়ে বলে উঠে, কেমন আছেন মিসেস রওশন খান? আশা করি ভালো আছেন। অন্যের উপর জুলুম করা মানুষজন সবসময় ভালোই থাকে, কিন্তু আপনি হয়তো এটা ভুলে গিয়েছেন, পাপ কারো বাপকেও ছাড়ে না। সেখানে আপনি কি? আজের এমন কথায় রাইমা খান বেশ ঘাবড়ে যান, কিন্তু তবুও গলায় তেজ নিয়ে বলে ওঠেন, এই কি সব বলছো তুমি? আজ মৃদু হেসে বলে ওঠে, কি বলছি তা একটু পরেই বুঝতে পারবেন। তার আগে আরিয়ান ও সাহিলকে উদ্দেশ্য করে, আরিয়ান এবং সাহিল, এখন এই জমিদার বাড়িতে যা করতে যাবে তাতে হয়তো তোমাদের উপর মানসিক চাপ পড়তে পারে, কিন্তু সত্য সত্যই, হাজারো চেষ্টা করলে তা মিথ্যা বানানো যাবে না। আরিয়ান এবং সাহিল জনেই বিস্ময় নিয়ে আয়াজের পানে তাকালো। আপনি কি বলতে চাচ্ছেন ভাইয়া? কিসের সত্য? আরিয়ান, তা একটু পরই বুঝতে পারবে। আজ এবার উঠে দাঁড়ালো এবং তটস্থ পায়ে হেঁটে রাইমা খানের মুখোমুখি হয়ে দাঁড়াই বলে উঠল, ওহ মিসেস রওশন আলী খান, শুনেছি আপনার স্মৃতিশক্তি বেশ ভালো। তাহলে আজ তা পরীক্ষা করে দেখা যাক। আজের কথায় রওশন আলী খান নির্বিকার ভাবে বসে আছেন। হয়তো সে জানতেন এমন একটা দিন তার জীবনে আসার কথা ছিল। আজ রাইমা খানের পানে তাকিয়ে এবং বাঁকা হেসে বলে উঠল, তাহলে খেলা শুরু করা যাক। কি বলেন মিসেস রওশন আলী খান? উদ্ধৃতি চিহ্ন। রাইমা খান ভীত হয়ে জিজ্ঞেস করলেন, খেলা? কিসের খেলা? কি বলছো তুমি এসব? আজ এবার মৃদু হেসে বসার ঘরের মাঝামাঝি এসে দাঁড়িয়ে সকলের উদ্দেশ্যে বলে উঠল, ওহ উপস্থিত সকল সদস্যগণ, আজ আপনাদের একটা গল্প শোনাব। আশা করি সকলে মন দিল লাগিয়ে গল্পটা শুনবেন। উপস্থিত প্রায় সকলে উৎসুক মুখ নিয়ে আয়াজের পানে তাকিয়ে রইল। আয়াজ একটা লম্বা শ্বাস টেনে বলা শুরু করল, এই ঘটনাটা আজ থেকে প্রায় 30 বছর আগের। সিলেটের বালাগঞ্জের এক এতিম মেয়ে নিজের চোখ ভরা হাজার হাজার স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছিল সিলেটের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে। কিন্তু কে জানত সেই মেয়েটা কোনো এক কাপুরুষকে ভালোবেসে অকালেই মৃত্যুকে আলিঙ্গন করে নিবে। মেয়েটি যেই কাপুরুষের ভালোবাসায় অন্ধ হয়ে সকলের অগোচরে গোপনে বিয়ে করতে একটা বারও ভাবেনি, সেই কাপুরুষই অপরের সাজানো মিথ্যা প্ররোচনায় গা ভাসিয়ে সেই মেয়েটির গায়ে কলঙ্ক লাগিয়ে তাকে ছেড়ে দিতে ক্ষণিকও দ্বিধাবোধ করেনি। আর ওই কাপুরুষ সেই মেয়েকে ওই সময় ছেড়ে দিয়েছে যেই সময় একজন নারীর তার স্বামীকে খুব বেশি প্রয়োজন হয়। তখন সেই মেয়েটি নিজের মধ্যে ওই কাপুরুষের অস্তিত্ব বহন করছিল। কথাগুলো বলে আজ কিছুক্ষণ থামে। কথা বুঝতে পারছে আজ কাদের কথা বলছে। কথা করুণ চোখে আয়াজের পানে তাকায়। আয়াজের মুখটা কথাকে বড্ড পীড়া দিচ্ছে। কথা অনুভব করতে পারছে আয়াজের মনের জ্বরের আঘাত। আর রওশন আলী খান, সে নিষ্প্রাণ বসে আছে। অতীতের সেই কালো অধ্যায়গুলো বারবার তার চোখে ভেসে উঠছে।
আর আজ, আজ তার নিজের ছেলেই তাকে কাপুরুষ বলছে। এর থেকে নৃশংস কিছু কি হতে পারে একজন বাবার জন্য? উপস্থিতি প্রায় সকলে আজের পানে তাকিয়ে আছে। তারা বুঝতে পারছে না আজ কাদের কথা বলছে। কিন্তু রাইমা খান নিজের মনে হিসেব কষতে শুরু করলেন। আজ নিচের দিকে তাকিয়ে নিজের অশ্রু লুকিয়ে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে উঠল, জানতে চাইবেন না সেই মেয়ে এবং সেই কাপুরুষটিকে কে? আজ নিজেকে ধাতস্থ করে কঠিন চোখে রওশন আলী খানের পানে তাকায়। গলায় গম্ভীরতা নিয়ে বলে ওঠে, সেই মেয়েটি ছিল ইলমা ইসলাম এবং সেই কাপুরুষটি ছিল জমিদার জাফর আলী খানের বড় পুত্র মিস্টার রওশন আলী খান। আজের এমন কথায় বর্ষার ঘরে যেন একটি বর্ষর বিস্ফোরণ ঘটালো। সকলে বিস্ময় নিয়ে আজের পানে তাকালো। রাইমা খান মুখে অবাকতা নিয়ে তাকিয়ে আছে আজের দিকে। তিনি বুঝতে পারছেন না আজ এসব কি করে জানল। রওশন আলী খানের পুরনো ঘা আবার তাজা হয়ে উঠল। ইলমা ইসলামের কথা মনে পড়তেই তার বুকের ভিতর ঝড়ের তাণ্ডব শুরু হতে লাগল। আর আরিয়ান, আরিয়ান যেন জমে গেল। সে নিজের কানকে বিশ্বাস করাতে পারছে না আজের কথাগুলো। এত এত বছর পর নিজের বাবার নামে এমন সত্য কি কোন সন্তান মেনে নিতে পারে? আরিয়ান নিজের কাঁপা কাঁপা শরীরটা নিয়ে আজের সামনে দাঁড়ালো এবং কাঁপা কাঁপা গলায় আজকে জিজ্ঞেস করে উঠল, আপনি এগুলোকে কি বলছেন ভাইয়া? আপনার নিশ্চয় কোথাও না কোথাও ভুল হচ্ছে। আমার আমার বাবা এমন না। আর ইলমা ইসলাম, তার সাথে বাবার সম্পর্ক ছিল? এ হতে পারে না। আর আপনি কি করে এসব জানেন? আপনার সাথে বাবার কি সম্পর্ক? আজ মৃদু হেসে বলে উঠল, আমার কথা বিশ্বাস হচ্ছে না তাই তো? বিশ্বাস হবার কথাও না। আচ্ছা, তাহলে সকল সত্য আমরা রওশন আলী খানের কাছ থেকে জেনে নেই। আজ এবার তটস্থ পায়ে হেঁটে রওশন আলী খানের মুখোমুখি হয়ে দাঁড়ালো। মুখে আত্মবিশ্বাসী হাসি নিয়ে জিজ্ঞেস করল, তা মিস্টার রওশন আলী খান, সত্যিটা সকলকে বলুন। আপনার এত সুন্দর অতীত সম্পর্কে আপনার পরিবার ও ছেলেদের জানান। এই অধিকার থেকে তাদের বঞ্চিত করে রাখবেন। এটা কিন্তু মোটেও ঠিক না। রওশন আলী আজের কথা শুনে নির্বিকার হয়ে মাথা নিচু করে বসে রইল। আজ রওশন আলীর এমন অবস্থা দেখে মুখে তাচ্ছিল্য ভরা হাসি নিয়ে দৃঢ় কণ্ঠে বলে ওঠে, ঠিক আছে, আপনার এত কষ্ট করতে হবে না। আমার পরিচয়টা না হয় আমি দেই। আমার পরিচয় হলো, আমি সেই মায়ের সন্তান, যেই সন্তানকে আপনি নিজের সন্তান হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার জানিয়েছিলেন। আমি সেই মায়ের সন্তান যাকে আপনি নিঃশেষ করে মাঝ রাস্তায় ছেড়ে দিয়েছিলেন। আমি সেই মায়ের সন্তান যেই মা এই আমার জন্য, এই আজ খানের একটা ভবিষ্যতের জন্য আপনার পা ধরে কত আকুতি মিনতি করেছিল। আমি সেই মায়ের সন্তান যে আপনার কারণে আমাকে তার পেটে নিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষে পর্যন্ত করেছিল, যে ক্ষুধার তাড়নায় রাস্তার কল থেকে পানি খেয়ে নিজের পেট ভরিয়েছিল। আমি সেই মায়ের সন্তান যেই মা আপনার, আপনার মিস্টার রওশন আলী খান, আপনার কারণে গাড়ির নিচে চাপ দিতেও দ্বিধা বোধ করেনি। আমি সেই ইলমা ইসলাম ও দুর্ভাগ্যজনকভাবে কাপুরুষ রওশন আলী খানের সন্তান। মনে আছে ইলমা ইসলামের কথা? নাকি নিজের কাপুরুষত্বের তাড়নায় ভুলে গেছেন তাকে? বলুন। চিৎকার করে আজের চিৎকারে ঘরের প্রতিটি মানুষ কেঁপে উঠল। ঘরের প্রতিটি সদস্য রওশন আলী খানের পানে অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইলেন। আরিয়ান ভুলে গেল প্রতিক্রিয়া দেখাতে। সে নিষ্প্রাণ চোখে তাকিয়ে রইল রওশন আলী খানের পানে। রাইমা খান অবকা চোখে তাকালো আজের পানে। আর রওশন আলী খান, আজের কথা শুনে রওশন আলী খানের বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। নিজের ভালোবাসার মানুষকে কি কেউ ভুলে যেতে পারে? নিজের একটা ভুলের জন্য আজ রওশন আলী খান তার ভালোবাসার মানুষ ইলমা ইসলামকে চিরতরে হারিয়ে ফেলেছেন। আজ আবার আগের জায়গায় এসে দাঁড়ালো এবং কণ্ঠের দৃঢ়তা নিয়ে বলে উঠল, আমি জানি আপনাদের মনে এই মুহূর্তে অনেক প্রশ্ন জমে আছে। আপনাদের সকল প্রশ্নের উত্তর আমি দিব। তার আগে আপনাদের একটা ভিডিও দেখাতে চাই। আশা করি ভিডিওটা দেখলে আপনারা আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এরশাদের দিকে তাকিয়ে, এরশাদ, এরশাদ আজের কথা বুঝতে পারল। সে তার হাতে থাকা ল্যাপটপটা নিয়ে সকলের মাঝে এসে দাঁড়ালো এবং ল্যাপটপে একটা ভিডিও ছেড়ে ল্যাপটপটা সকলের সামনে ধরল। এই ভিডিওটা ছিল তখনের যখন জামশেদ চৌধুরী ও রাইমা খান দেখা করেছিলেন এবং হাসিব তা গোপনে ভিডিও ধারণ করেছিল। ভিডিও শেষে উপস্থিত সকলে যেন বাকরুদ্ধ হয়ে গিয়েছে। কারো মুখে কোনো শব্দ নেই, কিন্তু চোখ মুখে আছে অবাকতা ও ঘৃণার মিশ্রণ প্রলেপ।
ভিডিওটা দেখার পর রওশন আলী খানের রাগে হাত পা কাঁপতে লাগল। সে এতদিন জেনে এসেছে রাইমা খান শুধু তাকে ইলমা ইসলামের নকল ছবি দেখিয়েছে, কিন্তু আজ যা দেখছে তাতে সে নিঃশেষের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে। সেও জানত না যে রাইমা খানের কোনো ভাই ছিল, কারণ রাইমা খান সবসময় বলে এসেছে তারা শুধু দুই বোন। তাহলে ভাই, তাও আবার জামশেদ চৌধুরী, যে বর্তমানে জেলে আছে। না, রওশন আলী আর নিজেকে সামলাতে পারছেন না। সে রাইমা খানের দিকে তেড়ে গেলেন আর সজোরে তার গালে থাপ্পড় বসিয়ে দিলেন। থাপ্পড় আওয়াজটা যেন ঘরের প্রতিটি কোণায় কোণায় প্রতিধ্বনি হচ্ছে। রওশন আলী খানের এখন কাজে সকলে ভীষণ অবাক। আর রাইমা খান, সে বাক্রুদ্ধ হয়ে গালে হাত দিয়ে রওশন আলীর পানে তাকিয়ে আছেন। রওশন আলীর এখন ব্যবহার দেখে আফসানা বেগম রেগে বলে উঠলেন, আপনার সাহস কি করে হয় ভাইয়া আমার আপাকে মারার? আপনি আমার আপার গায়ে কোন সাহসে হাত দিলেন? আফসানা খানের কথা শুনে রওশন আলী খান গর্জে উঠলেন। গলায় তেজ নিয়ে আফসানা খানকে উদ্দেশ্য করে বলে উঠলেন, চুপ, একদম চুপ। আর একটা ও কথা বললে তোর অবস্থা ও তোর বোনের মতোই করব বলে দিলাম। রওশন আলী খান তার হিতাহিত জ্ঞানশূন্য হয়ে রাইমা খানের গলা চেপে ধরলেন। আর হিসহিসিয়ে বলে উঠলেন, একমাত্র তেরোর জন্য, একমাত্র তোর জন্য আমার সুন্দর জীবনটা জাহান্নামে পরিণত হয়েছে। একমাত্র তোর জন্য আমি আমার ইলমাকে অবিশ্বাস করেছি। একমাত্র তোর জন্য আজ আমার ইলমা এই পৃথিবীতে নেই। আজ তোর জন্য আমার ছেলের সাথে আমার দূরত্ব সৃষ্টি হয়েছে। আমি কখনো পারিনি ওকে নিজের বুকে জড়িয়ে রাখতে। তোকে তহ আজ আমি মেরাই ফেলবো তোকে। রওশন আলী নিজের সর্বশক্তি দিয়ে রাইমা খানের গলা চেপে ধরেছেন। এতে রাইমা খানের দম বন্ধ হয়ে মারা যাওয়ার উপক্রম হয়েছে। তার চোখ মুখ উল্টে যাচ্ছে। রাইমা খানের অবস্থা বেগতিক দেখে আফসানা খান, আশফাক আলী খান, ইলিয়াস আলী খান, আবরার, আহান ও কিছু পুলিশ কর্মচারী ছুটে আসলেন রাইমা খানকে রওশন আলী খানের হাত থেকে বাঁচাতে। কিন্তু 50 বছরের রওশন আলী খানের গায়ে যেন আজ বেশ জোরে এসে গিয়েছে। তার সাথে এতগুলো মানুষ পেরে উঠতে পারছে না। ওই যে বলে না, মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন সে দিকবিদিক শূন্য হয়ে পড়ে। তার শরীরে তখন এমনিতেই অদম্য জ্বর এসে যায়, যা বর্তমানে রওশন আলী খানের সাথে ঘটেছে। বেশ কিছুক্ষণ পর সকলে ধস্তাধস্তি করে রাইমা খানকে রওশন আলীর হাত থেকে ছাড়িয়ে নিতে সক্ষম হয়েছে। রওশন আলী খান এখন ও রাগে হিসহিসিয়ে যাচ্ছেন। আর ওই দিকে রাইমা খানের অবস্থা বেগতিক। সকলে তাকে ধরে পানি খাইয়ে ও পানি মুখে ছিটিয়ে স্বাভাবিক করছে। ড্যাশ 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 ড্যাশ। এত সবের মাঝে আজ এবং জাফর আলী খান ছিলেন নির্বাক দর্শক। আজ এসব দেখে তাচ্ছিল্যের হাসি হাসল। আর জাফর আলী খান মাথা নিচু করেই বসে আছে। আজ যেন তার জীবনের সব কিছু বৃথা লাগছে। নিজের জীবনকে নিয়ে নিজেরই কেমন উপহাস লাগছে। আর আরিয়ান, সে এই মুহূর্তে এখানে উপস্থিত নেই। রওশন আলী খান যখন রাইমা খানের গায়ে হাত তুলেছিলেন, তখনই সে এখান থেকে স্থান ত্যাগ করে। কারণ এখানে দাঁড়িয়ে থাকার মতো শক্তি আরিয়ান পাচ্ছিল না। ড্যাশ 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 ড্যাশ। বেশ কিছুক্ষণ পর আজ এবার রাইমা খানের দিকে তাকালো আর তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে উঠল, মানুষের জীবন ধ্বংস করা এক প্রকার নেশা হয়ে গেছে আপনার, তাই না মিসেস রওশন আলী খান? উদ্ধৃতি চিহ্ন। রাইমা খান নিজের মধ্যে তেজ খুঁজে পাচ্ছে না। সে বুঝে গেল আজ তার পাপের ঘোড়া পূর্ণ হয়ে গিয়েছে। এখন শুধু তার প্রাপ্ত শাস্তির অপেক্ষা। আজ তটস্থ পায়ে ইলিয়াস আলী খানের কাছে গিয়ে মুখোমুখি হয়ে দাঁড়াল এবং দৃঢ় কণ্ঠে বলে উঠল, আসলে কি জানেন, আপনার বড় ভাই আর আপনি প্রায়ই একরকম। দুজনেই কাপুরুষ। যদি কাপুরুষ না হতেন তাহলে না আপনার বড় ভাই অন্যের প্ররোচনায় আমার মায়ের সাথে এমন জঘন্য অন্যায় করতে পারত আর না আপনি ছোট মার অনুপস্থিতিতে মাত্র 2 মাসের ব্যবধানে একটা জঘন্য মহিলাকে বিয়ে করতে পারতেন। আপনারা জমিদার বাড়ির প্রতিটি পুরুষ একটা কাপুরুষ। আপনারা ভালোবাসার মূল্য দিতে জানেন না। আচ্ছা, আপনি কখনো কথার দিকে এক পলক ভালোভাবে তাকিয়েছিলেন? আপনি কি দেখতে পাননি কথার মধ্যে আপনার ছোট মায়ের প্রতিবিম্ব দেখা যায়? আরে আজকাল কত আধুনিক পদ্ধতি বের হয়েছে, কত পরীক্ষা নিরীক্ষা বের হয়েছে। আপনি যদি ছোট মাকে আসলে ভালোবাসতেন তাহলে আপনি পারতেন আপনার ও কথার ডিএনএ টেস্ট করতে। তাহলেই জানতে পারতেন কথা আপনার মেয়ে কিনা। কিন্তু না, নিজের কাপুরুষত্বের তাড়নায় আপনার বড় ভাইয়ের মতো নতুন মেয়ে পেয়ে সব ভুলে গিয়েছেন,
মেতে উঠেছেন রং খেলায়। বলুন, চিৎকার করে। ইলিয়াস আলী খান তপ্ত হৃদয় নিয়ে মাথা নিচু করে আছেন। তার মনের দাবানল সে কাউকে দেখাতে চাইছে না। কিভাবে দেখাবে? এই ইলিয়াস খান তো সেদিনই মরে গিয়েছিল যেদিন জোনাকি খান তার জীবন থেকে হারিয়ে গিয়েছিলেন। জোনাকি খান চলে যাওয়ার 2 মাস পর জাফর আলী খান নিজের প্রাণের ভয় দেখিয়ে ইলিয়াস আলী খানকে বিয়ের জন্য রাজি করিয়েছে। তা কি ইলিয়াস আলী সঙ্গানের রাজি হয়েছিল? উহু, একটুও না। আর সাহিল? সাহিল হলো আফসানা খানের চালাকির ফল। সেদিন ইলিয়াস আলী খান নেশার ঘরে ছিলেন। তখনই আফসানা খান সুযোগ নেয়, আর ইলিয়াস আলী খান আফসানা খানকে জোনাকি খান মনে করেছিলেন। সেই রাতের ফল সাহিল। ইলিয়াস আলী খান তার এই 18 বছরের বৈবাহিক সম্পর্কে কবে আফসানা খানের সাথে ঠিকমতো কথা বলেছেন তার হিসেব মেলাভার। কারণ সে তার হৃদয়টা জোনাকি খানের কাছেই ছিল। আজ এবার জোনাকি খানের কাছে গিয়ে নরম কণ্ঠ বলে উঠল, আজ সবাইকে সত্যিটা জানানোর সময় এসে গেছে ছোট মা। বলে দাও সবাইকে, সেদিন কি হয়েছিল তোমার সাথে। জোনাকি খান আজের কথায় ভরসা পেয়ে সকলের উদ্দেশ্যে বলা শুরু করলেন, রাইমা খান ও আফসানা খান তার সাথে কি কি করেছে। জোনাকির খানের সকল কথা শুনে উপস্থিত সকলের চেহারা ও মনে রাইমা খান ও আফসানা খানের প্রতি ঘৃণাটা যেন তীব্র থেকে তীব্রতর হয়। কেউ মেনে নিতে পারছে না যে তারা দুই বোন এতটা নীচ হতে পারে। ইলিয়াস খান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। সে বুঝতে পারছেন না তার মনে কেমন অনুভব হচ্ছে। এই বয়সে এত বড় ধাক্কাটা সে মেনে নিতে পারছেন না। না পারছেন কথা ও জোনাকি খানের সাথে চোখ মেলাতে। নিজের উপর তার নিজের ঘৃণা লাগছে। সে মনে মনে ভাবল, আজ আসলে কি বলেছে, সে আসলেই একজন কাপুরুষ। ইলিয়াস আলী খান চির পায়ে নিজের ভঙ্গুর শরীর টানিয়ে জোনাকি খান ও কথার সামনে গিয়ে দাঁড়ালেন। জীবনের শেষ প্রান্তে এসে যে এত বড় সত্যের মুখোমুখি হতে হবে তা ভাবিনি জোনাকি। তুমি একটা বার আমাকে সবকিছু জানাতে পারতে। একটা বার আমাকে বিশ্বাস করতে। আমাদের মধ্যে তো এক দৃঢ় ভালোবাসার সম্পর্ক ছিল। ছিল জনের প্রতি দৃঢ় বিশ্বাস। তাহলে কেন আমাকে বিশ্বাস করতে পারলে না জোনাকি? আমাকে বিশ্বাস করলে কি খুব ক্ষতি হয়ে যেত? এতটাই খারাপ ছিলাম আমি? কথার দিকে তাকিয়ে, আমি কখনো তোমাকে প্রকাশ্যে তোমার প্রতি আমার ভালোবাসা দেখাইনি, না দেখিয়েছি কোনো যত্ন। তোমার মধ্যে আমি নিজের প্রতিচ্ছবি দেখতাম। আমার বিশ্বাস ছিল তুমি আমার আর জোনাকির মেয়ে। কিন্তু কি বলতো, তোমার মায়ের উপর অভিমান আমি তোমার সাথে করলাম। হাত জোর করে, পারলে তোমার এই অধম বাবাকে ক্ষমা করে দিও। ইলিয়াস আলী খানের কথাগুলো শুনে কথার চোখ দিয়ে পানি পড়ছে। আজ যে তাকে এত সত্যের সম্মুখীন হতে হবে তা সে কসমিনকালেও ভাবেনি। ইলিয়াস আলী নিজের ভঙ্গুর শরীরটা টানতে টানতে জাফর আলী খানের কাছে গিয়ে দাঁড়ালেন। আমার জীবনটা আপনার বাধ্যবাধকতায় কেটে গিয়েছে বাবা। আপনি বলেছিলেন জোনাকিকে বিয়ে করতে, আমি করেছি। বিয়ের পর নিজের মন প্রাণ উজাড় করে জোনাকিকে ভালোবাসে গিয়েছি। কিন্তু যখনই জোনাকি চলে গেল, তখন আপনি আপনার মৃত্যুর ভয় দেখিয়ে আবার আমাকে বিয়ের পিঁড়িতে বসালেন। একটা বার ও কি জানতে চেয়েছিলেন আমি কি চাই? আপনারা সবাই মিলে আমাকে জীবিত লাশ বানিয়ে দিলেন। না জোনাকি আমাকে বুঝলো আর না আপনি। এই 18টা বছর আমার সব থেকে ও কিছুই ছিল না। এরপর আফসানা খানের কাছে গিয়ে বলে উঠলেন, আমি ভীষণ শান্ত একজন মানুষ। তাই তোমাকে কিছু বলতে ও করতে পারছি না। না হলে আজ বড় ভায়া ভাবির সাথে যা করেছিল, তার থেকে ও ভয়ঙ্কর কিছু আমি তোমার সাথে ঘটাতাম। কিন্তু আফসোস, পারছি না এমন কিছু। উদ্ধৃতি চিহ্ন। সকলের উদ্দেশ্য তাকিয়ে, আমার হয়তো এখানের আর কারোর প্রয়োজন পড়বে না। মলিন হেসে, প্রয়োজন কোনো কালেই পড়েনি। তাই আমি আমার ঘরে গেলাম। দয়া করে আমাকে কেউ ডাকবেন না। আর ওসি এমদাদ চৌধুরী, আপনি এই মহিলা আফসানা খানকে উদ্দেশ্য করে কে নিয়ে কি করবেন তা আপনার ব্যাপার। আমি হাত জোর করে অনুরোধ করছি এসবে আমাকে কখনোই টানবেন না। আজকের পর থেকে এই মহিলার সাথে আমার কোনো প্রকার সম্পর্ক নেই। আর আফসানা খানের দিকে তাকিয়ে, ডিভোর্স পেপারটা খুব শীঘ্রই পেয়ে যাবেন আপনি। কথাগুলো বলে ইলিয়াস আলী খানের টলতে টলতে পা বাড়ালেন নিজের ঘরের উদ্দেশ্যে। ইলিয়াস আলী খান কেমন যেন নিঃশক্তি বোধ করছেন। বহু কষ্টে সে তার ঘরে গিয়ে দরজা আটকে দিল। জোনাকি খান এবার মুখে হাত দিয়ে বসে পড়লেন। তার আজ নিজের প্রতি ভীষণ অভিযোগ হচ্ছে। ইলিয়াস আলী খান ঠিকই বলেছেন, জোনাকি খান পারতেন এই ব্যাপারে ইলিয়াস আলী খানের সাথে কথা বলতে।
মানুষটা যে তাকে ভীষণ ভালোবাসত। আন্ডারস্কোর 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 সাহিল এতক্ষণ নির্বাক শ্রোতা হয়ে সবকিছু শ্রবণ করে যাচ্ছিল। কিশোর বয়সে মায়ের এমন কাণ্ড সে মেনে নিতে পারছিল না। সে তটস্থ পায়ে আফসানা খানের সামনে গিয়ে দাঁড়িয়ে অশ্রু ও ঘৃণা মিশ্রিত চোখে দিয়ে তাকিয়ে বলে উঠল, আজকের পর থেকে আমি মনে করব, একটা দীর্ঘশ্বাস ফেলে, আমার আমার কোনো মা নেই, আমি এতিম। কথাগুলো বলে সাহিল দৌড়ে সেখানে থেকে তার ঘরের উদ্দেশ্যে চলে গেল। তার পিছন পিছন ইমন ও মাহিবাও ছুটল। ইমন এই সময়ে সাহিলকে একা ছাড়তে চাইছে না। দুই ভাইয়ের জান বলে কথা। আফসানা খান নিজ সন্তানের মুখ থেকে এমন বাক্য শুনে স্তব্ধ হয়ে রইলেন। আজ যে তার কিছুই রইল না, না স্বামী, না সংসার আর না সন্তান। সে যে আজ নিঃস্ব। এত সময় পর জাফর আলী খান নড়েচে বসলেন এবং ওসি এমদাদ চৌধুরীকে উদ্দেশ্য করে বলে উঠলেন, এমদাদ চৌধুরী, এতক্ষণ তহ সব দেখলেন এবং শুনলেন। প্রমাণও আপনাদের হাতে। এবার আপনি আপনাদের কাজ করতে পারেন। জাফর আলী খানের কথা শুনে রাইমা খান ও আফসানা খানের আতঙ্কিত হয়ে পড়লেন। রাইমা খান রওশন আলী খানের পা ধরে বসে পড়লেন এবং কাঁদতে কাঁদতে বলে উঠলেন, রওশন, রওশন, আমাকে ক্ষমা করে দাও। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার ভালোবাসা পাওয়ার লোভে আমি এত কিছু করেছি। রওশন, প্লিজ আমাকে বাঁচাও। দয়া করো আমার উপর। রওশন আলী খান শক্ত মুখে সোজা হয়ে দাঁড়িয়ে আছেন। রাইমা খানের এই আহাজারি যেন রওশন আলী খানের মনে প্রবেশ করতে পারছে না। রাইমা খান রওশন আলী খানের এমন নীরবতা দেখে আবরারের কাছে ছুটে চলে যান এবং আবরারের হাত ধরে আকুতি মিনতি করতে করতে বলে উঠেন, আবরার বাবা, তুমি তুমি তোমার বাবাকে একটু বুঝাও। তুমি বুঝালে নিশ্চয় সে শুনবে। বাবা, আমাকে ক্ষমা করে দাও। দয়া করো আমার উপর বাবা, দয়া করো। রাইমা খানের কথায় আবরারের ভিতরে ঝড় বয়ে যাচ্ছে। যতই হোক, রাইমা খান তার মা। কিন্তু আবরার বাহিরে নিজেকে শক্ত করে ধরে রেখেছে। আবরার নিজের হাত রাইমা খানের হাত থেকে ছাড়িয়ে ওসি এমদাদ চৌধুরীর উদ্দেশ্যে বলে উঠল, অপরাধীদের ধরে নিয়ে যান ওসি সাহেব। আবরারের এমন কথায় রাইমা খান কিছু কদম পিছিয়ে যান। অবাক চোখে তাকান আবরারের দিকে। রাইমা খান যেন আশা করেননি আবরারের এমন আচরণ। তাহলে তার এত বছরের এত পরিকল্পনা সব বৃথা গেল। আজ যে সে সব হারালো। কি করবে এখন সে? দুজন মহিলা পুলিশ এসে আফসানা ও রাইমা খানের হাতে হাত করার পড়াতে লাগল। আফসানা বেগম কেঁদে কেঁদে সকলের কাছে দয়া ভিক্ষা চাইলেন, কিন্তু কেউ এগিয়ে আসলো না। অন্যদিকে রাইমা বেগম নিষ্প্রাণ চোখে সবকিছু দেখে যাচ্ছেন। তাকে দেখে মনে হচ্ছে এক জীবন্ত লাশ। মহিলা পুলিশ দুজন আফসানা খান ও রাইমা খানকে টানতে টানতে নিয়ে গেলেন। ওসি এমদাদ চৌধুরী এবার জাফর আলী খানের উদ্দেশ্যে বলে উঠলেন, আজ খান আগেই থানায় এফআইআর লিখে দিয়েছিলেন। আর সেই অনুযায়ী আগামী 2 দিন পর রাইমা খান ও আফসানা খানকে কোর্টে উঠানো হবে। আজের দিকে তাকিয়ে, আমি তাহলে এখন আসি। আজ খান মাথা নেড়ে সম্মতি জানায়। জাফর আলী খান এবার ধীরভাবে উঠে দাঁড়ান। কিন্তু উঠে দাঁড়ানোর সময় নিজেকে সামলাতে পারেন না। পড়ে যান সোফার উপর। তাৎক্ষণিক আহান দৌড়ে এসে জাফর আলী খানকে ধরে নেয়। জাফর আলী খান আহানকে হাতের ইশারা বুঝান যে তিনি ঠিক আছেন। জাফর আলী খান ধীর পায়ে হেঁটে আয়াজের মুখোমুখি হয়ে দাঁড়ান। ভালো করে পর্যবেক্ষণ করতে থাকেন আয়াজের মুখখানা। তিনি ভাবতে পারছেন না আয়াজ তার বংশের। তার নাতি। জাফর আলী খান ভাঙা গলায় আয়াজের উদ্দেশ্য বলা শুরু করলেন, তোমার কাছে ক্ষমা চাওয়ার আমার মুখ নেই। কিভাবে থাকবে? আমার জন্যই তোহ আজ এত কিছু। তখন যদি নিজের দাম্ভিকতাকে আগলে না রেখে ইলমাকে মেনে নিতাম, তাহলে আজ হয়তো আমাদের সকলের জীবন অন্য রকম হতো। আমি জানি তোমার মনে আমার প্রতি অনেক ক্ষোভ জমা রয়েছে। আর ক্ষোভ থাকাটাও অস্বাভাবিক কিছু নয়। আমার জন্য তুমি সারা জীবন কষ্ট পেয়ে গিয়েছ। কাঁপা কাঁপা হাত দিয়ে আয়াজের সামনে হাত জোড় করে, পারলে তোমার এই খারাপ দাদুটাকে ক্ষমা করে দিও। না হলে যে আমি মরেও শান্তি পাবো না দাদু ভাই। এইটুকু দয়া করো তোমার এই বুড়ো দাদুর উপর। এরপর সকলের পানে একবার তাকিয়ে, আমার কারণেই তোমাদের সকলের জীবন ধ্বংস হয়ে গেল তাই না? ক্ষমা করে দিও আমাকে। না হলে যে আমিও মরেও শান্তি পাবো না। আহানের পানে তাকিয়ে, আহান দাদু ভাই, আমাকে একটু আমার ঘর পর্যন্ত ধরে নিয়ে যাবা। আমি কেমন যেন নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি। আহান তার দুমড়ে মুচড়ে যাওয়ার হৃদয় নিয়ে জাফর আলী খানকে আগলে নিল
এবং হাঁটা দিল জাফর আলী খানের ঘরের উদ্দেশ্য। রওশন আলী খান আর চোখে আয়াজের দিকে তাকাচ্ছেন, কিন্তু আয়াজকে কিছু বলার সাহস পাচ্ছেন না। কিভাবে পারবেন? তার জন্যই তো আজ আয়াজের এমন অবস্থা। তবুও মনে সাহস সঞ্চয় করে আয়াজের মুখোমুখি হয়ে দাঁড়ালেন। আয়াজ রওশন আলী খানকে দেখে তার দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নিল। আয়াজের এমন কাণ্ড দেখে রওশন আলী খান মলিন হাসলেন। অতঃপর ভাঙ্গা গলায় বলে উঠলেন, আজ কোন মুখে তোমার সাথে কথা বলবো তা আমার জানা নেই। আজ আমার জন্য আমি ইলমাকে হারালাম, সাথী করে তোমাকে বঞ্চিত করলাম সকল সুখ থেকে। নিজেকে পৃথিবীর সবথেকে ঘৃণিত ব্যক্তি মনে হচ্ছে। তুমি হয়তো ভাবছো তোমাকে ছাড়া, ইলমাকে ছাড়া আমি বেশ ভালো ছিলাম। মলিন হেসে, একদমই না বাবা। প্রতিটি মুহূর্ত আমি কুরে কুরে মরেছি। একটা রাতও শান্তি মতো ঘুমোতে পারিনি। আর তুমি এটা ভেবো না আমি তোমার কোনো খোঁজ রাখিনি। যেদিন তুমি জন্ম নিলে সেদিন আমি গিয়েছিলাম আমার ও ইলমার ভালোবাসার চিহ্নকে দেখতে। কিন্তু সেখানে গিয়ে জানতে পারলাম আমার ইলমা আর নেই। সেদিন মনে হয়েছিল আমি হয়তোবা শ্বাসরুদ্ধে মারা যাব। সাইফ খানের কাছে কত আকুতি মিনতি করেছিলাম আমার ইলমা এবং তোমাকে দেখতে দেওয়ার জন্য। কিন্তু সাইফ খান আমাকে এক নজরও দেখতে দেননি। উল্টো তার গার্ড দিয়ে আমাকে মেরে রক্তাক্ত করে মাঝ রাস্তায় ফেলে রেখেছিলেন। তার আমার সাথে এখন আচরণ করা অবশ্যই যুক্তিযুক্ত। ইলমার সাথে আমি এর থেকে ও জঘন্য কাজ করেছিলাম। সেদিনের পর রোজ আমি খান ভিলার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম তোমাকে এক নজর দেখার জন্য, কিন্তু পেতাম না তোমার দেখা। যেদিন আমি জানতে পারলাম তুমি আর আবরার দুজন বন্ধু, সেদিন যে আমার কি পরিমাণ আনন্দ লেগেছিল। ভেবেছিলাম তোমাকে দেখার বেশ ভালো সুযোগ পেয়েছি। তোমার মনে আছে যেদিন তুমি আমার সাথে দেখা করতে এসেছিলে? সেদিন তোমাকে দেখে আমার ইলমার কথা মনে পড়ে যায়। তুমি দেখতে পুরো আমার ইলমার মতো। কিন্তু আমার দোষে আমি সব কিছু হারিয়েছি। তোমার মুখ থেকে বাবার ডাক শোনার জন্য এই 30টা বছর আমি ছটফট করে যাচ্ছি। হয়তোবা তুমি কখনো আমাকে বাবা বলে ডাকবে না, কিন্তু কখনো যদি এই অধমের উপর তোমার একদমই একটু মায়া হয়, তাহলে আমার মৃত্যুর শেষ মুহূর্তে এসে আমাকে একটা বার বাবা বলে ডেকো। তোমার কাছে আমার এই ছোট্ট আবদার। কথাগুলো বলে রওশন আলী খান সেখানে থেকে চলে গেলেন। রওশন আলী খানের প্রতিটি কথা আয়াজের বুকে তীরের মতো বিচ্ছিল। তার এক মন বলে সব ভুলে গিয়ে রওশন আলী খানকে জড়িয়ে ধরতে। কিন্তু যখন ইলমা ইসলামের ডায়েরির সেই লেখাগুলো মনে পড়ে যায়, তখন সে নিজেকে সামলাতে পারে না। একদিকে নিজের বাবা, আরেকদিকে নিজের মা। আজ এবার জোনাকি খানের কাছে গিয়ে বলে ওঠে, ছোট বাবার যেমন ভুল ছিল, তেমনি ভাবে তোমারও কিন্তু ভুল ছিল ছোট মা। তাই আমি বলবো, এই মান অভিমানের পাল্লা শেষ করে দাও। ছোট বাবার এখন তোমাকে বেশ প্রয়োজন। উদ্ধৃতি চিহ্ন। জোনাকি খান অশ্রু ভরা চোখে আয়াজের কথা সম্মতি জানিয়ে অগ্রসর হল ইলিয়াস আলীর ঘরের উদ্দেশ্যে। আজ এবার আশফাক আলী খান ও তার স্ত্রী ফারজানা খানের পানে তাকিয়ে বলে উঠল, আপনারা দাদুর কাছে যান। দাদুকে এখন একা রাখা ঠিক না। আয়াজের কথায় সম্মতি জানিয়ে আশফাক আলী খান ও ফারজানা খান চলে গেলেন জাফর আলী খানের রুমের উদ্দেশ্যে। আজ এবার আবরারের কাছে গিয়ে আবরারের কাঁধে হাত রাখল। আবরার কাঁধে আয়াজের স্পর্শ পেয়েই আয়াজকে জড়িয়ে ধরল। আবরার হয়তো এতক্ষণ একটা ভরসার হাত খুঁজছিল। আজ একদিনের বিনিময়ে সে তার জীবন থেকে বেশ কিছু হারিয়ে ফেলেছে। এই ভঙ্গুর হৃদয় নিয়ে শক্ত হয়ে থাকা বেশ কঠিন হয়ে যাচ্ছে তার কাছে। আজ শক্ত করে জড়িয়ে ধরল আবরারকে। সে জানে না সে কিভাবে আবরারকে সান্ত্বনা দিবে। মা যতই খারাপ হোক, মা তো মাই হয়। আর আজের থেকে মায়ের কমতির অনুভূতি কে বুঝবে? আজ এবার আবরারকে ছাড়িয়ে নূপুরের পানে তাকায় এবং বলে ওঠে, এই বাচ্চাকে নিয়ে যাও নূপুর। পারলে কিছু খাইয়ে দিও, না হলে এ সারা দিন না খেয়ে থাকবে। আর আবরারের দিকে তাকিয়ে, বিকেলে কিন্তু আমাদের দেখা হচ্ছে। নিজের প্রতি অনিয়ম করলে কিন্তু তুই জানিস আমি কি করতে পারি। এখন যা। আবরার এবং ইতি চলে গেল। আজ এবার বৃষ্টিকে বলল, তুমি আরিয়ানের কাছে যাও, ওর এখন কাউকে প্রয়োজন। বৃষ্টি ও মাথা নাড়িয়ে সেখানে থেকে চলে যায়। বসার ঘরে আপাতত আজ এবং কথা দাঁড়িয়ে আছে। আজ অভিমানী চোখে কথার দিকে তাকায়। কথা আজের চাহনি দেখে করুণ চোখে আজের পানে তাকায়। আজ কথাকে উপেক্ষা করে চলে যেতে নেয়, আর তখনই কথা ছুটে গিয়ে আয়াজের মুখোমুখি হয়ে দাঁড়ায় আর অস্থিরতা নিয়ে আয়াজকে ইশারা করে। শুনছেন? আয়াজ কথার ইশারা বুঝতে পারে।
কথার এহন ইশারা এবং এহন চাহনি উপেক্ষা করার সাধ্যই আয়াজের নেই। কিন্তু কথার করার কাজগুলো মনে পড়লে আয়াজের রাগ উঠে যায়। আয়াজ রাগ নিয়ে বলে ওঠে, চুপ থাক বেহলাজ বেডি মানুষ কোথাকার। বাপের বাড়ি যাওয়ার এত শখ না, তাহলে থাক তুই তোর মন্দা বাপের বাড়ি। এই আয়াজ খান এতটা লাদা না যে তোর এই মিষ্টি কথায় গলে পানি পানি হয়ে যাবে। এই বলে আয়াজ হনহন করে চলে যায়। আর কথা অসহায় চোখে আয়াজের চলে যাওয়ার পানে তাকিয়ে রো।